বুদ্ধ ও প্রাচ্য চিন্তার আলোকে ইয়েটস ও জীবনানন্দ। প্রায় ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধের আবির্ভাবকালে সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতা পরস্পরের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে, যা মূলত পরবর্তী ১০০০ বছর ধরে চলতে থাকে। এই দুই সভ্যতা মিলেমিশে একাকার হয়, আর এই বিষয়ে সক্রিয় ভূমিকায় যে কয়েকজন মনীষী বা ঋষির কে আমরা দেখতে পাই, তাদের মধ্যে অন্যতম গৌতম বুদ্ধ। বুদ্ধের জীবনের প্রতিটি মূল্যবোধের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা, কারণ আমরা ইয়েটস, জীবনানন্দ কিংবা ইয়েটসের আগে যা রবীন্দ্রনাথ দিয়ে ইয়েটস যেভাবে প্রভাবিত হয়েছিলেন, যে নিয়ে আমাদের একটা থিসিস আছে খান সানোয়ার মুর্শিদের, সেই রবীন্দ্রনাথও কিভাবে সিন্ধু সভ্যতা এবং আর্য সভ্যতার মিশ্রণের ফলে যে বৌদ্ধিক ধারণা, যে বৈরাগ্য বা সংসার, যে মৈত্রী ও করুণা, যে প্রজ্ঞার, এই যে তিনটা বিষয়ে বুদ্ধ নিজে চিন্তা করেছিলেন এবং মানুষের মধ্যে তার বিস্তার ঘটিয়েছিলেন। সেই বৈরাগ্য হচ্ছে তৃষ্ণার প্রতিষেধক, মৈত্রী বা করুণা হচ্ছে দেশের প্রতিষেধক, মানে হিংসা, দেশ, এইগুলোর প্রতিষেধক হিসেবে মৈত্রী বা করুণা যে বুদ্ধ দ্বিতীয়টাকে ধারণ করেছিলেন, এবং যেখানে প্রজ্ঞার কথা বলা হচ্ছে অবিদ্যার প্রতিষেধক হিসেবে, যারা আসলে জ্ঞান তৃষ্ণা না, কোনো কিছু না জেনে ঝাঁপিয়ে পড়ে যেখানে, সেখানে প্রজ্ঞা দিয়ে কিভাবে বুদ্ধ নিজের জীবনাচরণের দিকে ফেরাতে চেয়েছিলেন, সেই তিনটারই প্রভাব ভারতবর্ষে কিভাবে এসেছে, এবং তারই প্রভাবে রবীন্দ্রনাথ থেকে ইয়েটস, ইয়েটস থেকে জীবনানন্দে প্রবেশ, কিভাবে এই প্রতিষেধক ইয়েটস ও জীবনানন্দের কবিতায় উৎসবীজ থেকে বিপন্ন বিশ্বের খোঁজে ব্যবহৃত হয়েছে, তার প্রতি আমরা মনোনিবেশ করব। কয়েকটি বিখ্যাত কবিতা আমরা আলোচনা করব, যেখানে বিশেষ করে জীবনানন্দ তার উৎসবীজ নিয়েছেন বা মনোবীজ নিয়েছেন ইয়েটসের কাছ থেকে। প্রায় ৪০টির মতো কবিতা, আমরা ১৫টি কবিতা ধরে একটা কবিতার উপরে আজকে আলোকপাত করব। জীবনানন্দ যেসব ইয়েটসের কবিতার উৎসবীজ থেকে নিয়েছেন, সেই কয়েকটি কবিতার নাম বলছি আমি। সেলিং টু বাইজেন্টাইন বনলতা সেনের কবিতার মধ্যে আমরা পাবো। শুধু বনলতা সেন কবিতা কিন্তু আমরা একটু মনে করতে হবে আমাদের, যে বদলিয়ারের একটা কবিতারও লাইন আছে, যেমন উই হ্যাভ মেমোরিজ মোর দেন 1000 ইয়ার্স, এইটা যে 1000 বছর ধরে আমি পথ হেঁটেছি। আবার দ্য হেলেন থেকেও তিনি নিয়েছেন, সেটা হচ্ছে এডগার অ্যালান পোর কবিতা থেকে। শুধু যে ইয়েটস থেকে এই কবিতাটা নিয়েছেন তা না, তো কিন্তু আমরা বেশিরভাগই উৎসবীজ ইয়েটসটা পাই। সেরকমের আবার দ্য উইন্ড অ্যামং দ্য রিডস, যেটা হাওয়ার রাতের মধ্যে আমরা দেখতে পাবো এবং বিশদভাবে দেখতে পাবো, কিন্তু সেখান থেকে তিনি একদম সাবলাইম পর্যায়ে কীভাবে পৌঁছে যান, সেটা জীবনানন্দের দ্বারাই সম্ভব হয়েছে। টু আয়ারল্যান্ড ইন দ্য কামিং টাইমস, রূপসী বাংলার কবিতার মধ্যে যে 60টি সনেট আছে রূপসী বাংলা, সেখানে আমরা স্পষ্টতই এই দ্য আয়ারল্যান্ড নিয়ে অনেকগুলো কবিতা আছে ইয়েটসের। সেই কবিতারই প্রতিচ্ছবি, একটু একটু ঝলক আলো ফেলতে দেখবো আমরা এই রূপসী বাংলার কবিতায়। তারপরে হচ্ছে আমরা বিড়াল কবিতা, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, এটা বিড়ালের কবিতা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে তিনি আসলে সরাসরি কতটুকু গ্রহণ করেছেন, এবং সেখান থেকে তিনি কিভাবে তার ঐতিহ্যকে, বাংলার ঐতিহ্যকে এনে আইরিশকে সরিয়ে দিয়ে, আয়ারল্যান্ড এবং বাংলার একটা সাযুজ্য আছে। আয়ারল্যান্ড প্রায় 15 শতক থেকে, মূলত 17 শতকে এসে যে ইংল্যান্ড তাদেরকে কিভাবে যুদ্ধে পরাস্ত করে তাদের ভাষা, সংস্কৃতি থেকে শুরু করে সব আলাদা করার চেষ্টা করেছিল, যেটা আসলে ইংরেজরা ভারতবর্ষে 200 বছরে পারেনি, কারণ ভারতবর্ষে এত ধর্ম, এত ভাষা, সেটাকে তারা একীভূত করতে পারেনি বা গলা টিপে হত্যা করতেও পারেনি, যেটা আইরিশদের উপরে বীভৎসভাবে করতে পেরেছিল শাসক গোষ্ঠী। ঠিক সেই কবিতা থেকেই যেন রূপসী বাংলা তিনি নিয়েছেন, কিংবা বিড়ালের মধ্যে সেই পদধ্বনি আমরা পাবো দ্য ক্যাট অ্যান্ড দ্য মুনে। তারপরে বেগার টু বেগার ক্রাইড, এই যে ভিখিরি নামের যে কবিতা, হ্যাঁ, কিংবা ঘুমের মুহূর্তের যে কবিতা জীবনানন্দ লিখেছেন, সেখানে আমরা স্পষ্ট কিছু
পূর্বসূরির ছাপ আমরা দেখতে পাবো। তারপরে দ্য থ্রি বেগার্সেও একেবারে জীবনানন্দ আক্ষরিক অর্থে ভিখারি কবিতাটা লিখেছেন এবং সেখানেও তিনি উত্তরণের পথ খুঁজে পেয়েছেন জীবনানন্দ, ইয়ার্স থেকে নিয়ে ধার করে নিয়েও। সবচেয়ে যেটা গভীরভাবে আমরা দেখতে পাবো দ্য রিপ্রুফস দ্য কার্লু, যেটা হাই চিল সোনালি দানার চিল, দ্য ও কার্লু কবিতাটা পড়ে দেখবেন যে সেখানের এন্ডিং এর জায়গাটায় জীবনানন্দ একটা মানে অন্য রকমের মাত্রায়, সিম্বলে এবং সাবলাইমের জায়গায় পৌঁছে গেছেন। হাই চিলে, হ্যাঁ, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, এই কথা একদমই ইয়ার্সে কোথাও নাই। কিন্তু সবচেয়ে যেটা আলো ফেলবো এবং জীবনানন্দের সবচেয়ে জটিল এবং গল্পের ছলে বলা কবিতা, মনস্তত্ত্বের একটা প্রগাঢ় জায়গায় যে কবিতাটা এসে আমাদেরকে ধরা দেয়, তার নাম হচ্ছে ৮ বছর আগের একদিন। এবং এই কবিতাটা তিনি কিভাবে ওয়ার্ডদেন কবিতা থেকে নিয়েছেন, আবার ইয়ার্স কিভাবে শঙ্করাচার্যের একটা সেই নবম শতকের কেরালার অধিবাসী শঙ্করাচার্য তার শ্লোক থেকে কিভাবে নিয়েছিলেন, সেটা আমরা আজকের আলোচনার মধ্যে প্রাধান্য বিস্তার করে এটা দেখার চেষ্টা করব আমরা। এবারে আমরা আর একটা কবিতার কথা বলতে পারি যে দ্য ফেলিং অফ দ্য লিভস, যেটা অবসরের গান। এই কবিতাটা জীবনানন্দ কিভাবে লিখেছেন সেটা আমরা একদিন নিশ্চয়ই আলোচনা টেবিলে নিয়ে আসবো। 'ষাটটি তারার কবিতা' মানে তিমির, 'ষাটটি তারার তিমিরের মধ্যে যে নাম কবিতাটা, সেটা হোয়াইট বার্ডস থেকে তিনি নিয়েছেন। তারপরে দ্য স্কলার্স, যেটা হচ্ছে সরস্বতী। স্কলার্স নিয়ে আমরা দেখব যে তিনি কিভাবে সমালোচকদেরকে বকা দিচ্ছেন, যেটা হচ্ছে ইয়ার্সও কিভাবে তার সামনে নিয়ে আসছেন। তারপর হচ্ছে ব্রোকেন ড্রিমস, যেটা বনলতা সেনের বিভিন্ন কবিতার মধ্যে আমরা স্পষ্ট লক্ষ্য করব জীবনানন্দ কিভাবে সেখানে ব্যবহার করেছেন। ব্রোকেন ড্রিমস ইয়ার্সের কবিতাটির বিভিন্ন চিত্রকল্প, বিভিন্ন প্রতীক, বিভিন্ন জীবনানন্দ মানে কিন্তু ইয়ার্স একটা দুর্দান্ত কথা বলেছেন যে চিত্রকল্প যখন স্থানকাল না শুধু ঐতিহ্যের মধ্য থেকে, ইতিহাসের মধ্য থেকে কিভাবে প্রতিকায়িত হয়, এছাড়া হয় না, সেইটাই তিনি প্রতীকের যে সংজ্ঞা, আগের সংজ্ঞাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। এইবারে এফিমেরা মানে অঘ্রাণ প্রান্তরে কবিতাটা নিয়েছেন জীবনানন্দ দাশ। তারপরে ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কোল, হাঁস, যে জীবনানন্দ প্রচুর কবিতার মধ্যে আমরা দেখতে পাবো, হ্যাঁ, ছড়াতেছে, ঘুম ছড়াতেছে। দ্য ইয়াং, দ্য সং অফ ওয়ান্ডারিং এনগেজ, শঙ্খমালা কবিতা আমরা দেখতে পাবো। এই কবিতাগুলোর ভিতর আলো ফেলতে আমরা দেখব যে বৈরাগ্য এবং মূলত মৈত্রী ও করুণার কথা, যেটা যে বুদ্ধ মূল জায়গায় আলো ফেলেছেন 3টে জায়গায়। উপনিষদ থেকে ইয়ার্সকে যে উৎসবীজ নিতে দেখি, কিংবা শঙ্করাচার্য থেকে যে উৎসবীজ নিতে দেখি, ওয়ার্ডদেন কবিতাটির যে জায়গা থেকে তিনি নিয়েছেন আমরা ধারণা করি সেটা হচ্ছে শরীরং সুরপং তথা বা কলত্রং যশস্রারু চিত্রং ধনং মেরুতুল্যম মনশ্চন্ন লগ্ন গুরুরাগ্নি পদ্মে তত কিং তত কিং তত কিং তত কিম। অর্থ, শরীর সুন্দর হোক, স্ত্রী স্বামী সুন্দর হলো, যশ খ্যাতি যা যা চেয়েছিলে সবই তুমি পেলে, মরু পর্বতের সমান কাঙ্ক্ষিত ধন সম্পদও তুমি আহরণ করতে পারলে, যা যা তুমি চেয়েছিলে, তবু যদি মন গুরুর পদপদ্মে নিবিষ্ট না করো তাহলে জীবনের কি লাভ। এই যে কথাটি শঙ্করাচার্য বলছেন, সেখানে আরেকটি সংযোজন করি দ্বিতীয় শ্লোকটি শঙ্করাচার্যের, সেটা হচ্ছে কলত্রং ধনং পুত্র পুত্রাদি সর্বং গৃহং বান্ধবা সর্বমেতংসি জাতম মনশ্চন্ন লগ্ন গুরুরং গৃহপদ্মে তত কিং তত কিং তত কিং তত কিম। এর অর্থ যেভাবে করা হয় যে স্বামী স্ত্রী ধন পুত্র সম্পদ ঘরবাড়ি আত্মীয় স্বজন সবই তুমি যা চেয়েছো তাই পেলে, কিন্তু যদি গুরুর চরণ স্থির না করো তাহলে এসবের অর্থ কি? এই গুরু কি আধ্যাত্মিক গুরু? এই গুরু কি ঈশ্বর? এই গুরু কি আসলে পরম্পরার গুরু?
না ভারতীয় দর্শনের সেই গুরুর কথা, যেটা আমরা ঠিক হোয়াট দেন কবিতায় আমরা ইয়ের্সে পাবো। গুরু হিসেবে তিনি প্লেটোর গোস্টকে বলছেন, এবং সেটা মূল কারণের জায়গায় আমরা দেখতে পাবো। প্লেটো যেমন তার গ্রন্থে রিপাবলিকে কবিদেরকে নির্বাসনের কথা বলেছেন, তাই হয়তো রাগ করে তিনি প্লেটোর গোস্টকে নিয়েছেন। নিয়ে তিনি যে কথাটা বলছেন আমরা সেটা দেখতে পাই এরকম যে his chosen comrades thought at school he must grow a famous man. He thought the same and live by rule. All his 20s crammed with towel. এরকম তিনি হোয়াট দেন সং প্লাটোস গোস্ট হোয়াট দেন, যে এরপরে কি তিনি যখন লিখছেন যে হোয়াট দেন স্যাং প্লাটোস গোস্ট, হোয়াট দেন all his happier dreams came true, a small old house, wife, daughter, son, grounds where plum and cabbage grew, poets and words about him drew. এই যে কথাটা তুই বলছেন যে একজন মানুষ তিনি স্কুলে যাওয়ার পরে যে সে ফার্স্ট হবে, তারপরে তার স্ত্রী কন্যা হবে, তারপরে তিনি খুব ভালো জীবনযাপন করবেন, ধন সম্পদ হবে, তারপরে কি? এরপরে তিনি বারবার প্রশ্ন করছেন যে এরপরে প্লেটোর গোস্টকে জিজ্ঞেস করছেন যে তুমি যে কবিদেরকে নির্বাসনে দিয়েছ, কবিরা সেই জায়গাটায় পৌঁছতে পারে, সেই গুরুর চিন্তাটা করতে পারে, কিংবা সেই প্রজ্ঞার জায়গাটায় কবিরা মানুষকে নিয়ে যেতে পারে, তুমি তাদেরকেই নির্বাসনে দিয়েছ। তাই প্লেটোর গোস্টকে তিনি প্রশ্ন করছেন এরপরে কি, যার কোনো মেলেনি উত্তর। সেই উত্তরের খোঁজটা আমরা ঠিক অন্যভাবে জীবনানন্দের কবিতায় আমরা দেখতে পাবো। জীবনানন্দের কবিতায় ও যেই জায়গাটা আমরা মূলত খুঁজতে চাই সেটা হচ্ছে তিনি গল্পের ছলে অসত্য বৃক্ষের কথা বলছেন। এ পোয়েট অ্যাপার্টে ক্লিন্টন বিসলি খুব চমৎকার কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, যে প্রশ্নের উত্তর আমরাও খুঁজি। সেটা হচ্ছে লোকটি ফাঁসিতে ঝুলে অসত্য গাছ থেকে, যেটাকে আমরা বিপুল গাছ বলি, বৈজ্ঞানিক নাম ফিগাস রিলিজিওসা, এই রিলিজিওসাটা কিন্তু পবিত্র ডুমুর গাছ হিসেবে প্রতিফলিত হয় আমাদের মধ্যে। তো তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে গৌতম বুদ্ধ এই গাছের নিচে যেহেতু বোধি লাভ করেছেন 8 বছর আগের একদিন, একইভাবে জীবনানন্দে পুনর্ব্যক্তি বুদ্ধের কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনাই যেন তিনি করার চেষ্টা করেছেন। কবিতার লোকটি বুদ্ধের মতো চরিত্র, দুঃখ ভোগ করেছিল, সম্ভবত বহুদিনের নিদ্রাহীন সে সহ্য করেছে, জাগিবার গাঢ় বেদনার অবিরাম ভার তার ছিল, স্পর্শাতীত বিপজ্জনক শান্তি, যার এই ধাঁধার সমাধান দরকার ছিল। তিনি ঠিক আমরা যেরকমের প্লেটোর গোস্টের কাছে প্রশ্ন রেখেই আমরা পরিসমাপ্তি খুঁজছিলাম মূলত ইয়েটসে, কিন্তু বুদ্ধা জায়গায় দাঁড় করিয়ে জীবনানন্দ দাশ কোন চিন্তার গোলক ধাঁধায় আমাদেরকে ফেলে দিলেন। সেই বিপন্ন বিস্ময়ের খোঁজ কি আসলে আমরা পেয়েছি, বা কোনো মানুষ জন্ম থেকে জন্মান্তরে পৌঁছার পরে কি পায়? কিন্তু তিনি কি দুর্দান্তভাবে ইয়েটস থেকে নিয়েছেন যে বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছুঁয়েছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথচ হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাক এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার গুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর। আমরা উটের গ্রীবার মতো কোনো নিস্তব্ধতার কথা শুনবো এখানে, আমরা চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতার কথা শুনবো, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। এই সংগ্রাম শব্দটাও বুদ্ধার সেই জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে তিনি যে সংগ্রাম তৈরি করেছিলেন সেই সব জায়গা থেকে তিনি নিয়েছেন। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত কত দেখিয়েছি, জীবনানন্দ যখন বলবেন তখন আর আমাদের মনে পড়বে না ইয়েটসের থেকে কিংবা
আমরা শঙ্করাচার্যের থেকে কিংবা বুদ্ধ থেকে তিনি কতটুকু নিয়েছেন, তখন আমরা গল্পের ছলে আমরা প্রগাঢ় এক বিস্ময় মাখা কবিতার ভিতরেই প্রবেশ করব, যেখানে তিনি আবারও বলেছেন, শোনো তবুও মৃতের গল্পের কথা বলছেন তিনি। কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, মানে জীবনের সব ছিল। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ তিনি কিভাবে বলছেন, মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের উপর। জানি, তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। যেই অন্তর্গত রক্তের ভিতরে এই বিপন্ন বিস্ময়ের কথা আমরা শঙ্করাচার্যে পাই না, আমরা ইয়েটসে পাই না, জীবনানন্দে পাই। এই পাওয়ার মধ্য থেকে আমরা একটা জায়গায় বুঝতে পারি জীবনানন্দের সেই কবিতা, যেটা হচ্ছে, মানুষ কাউকে চায় তার নিহত উজ্জ্বল, ঈশ্বরের চেয়ে অন্য কোনো সাধনার ফল। মানুষ শেষ পর্যন্ত কিছু একটা আশ্রয় চায়, অন্য কোনো সাধনার ফলের কথা তিনি বলতে চায়। তাই ইয়েটস এবং জীবনানন্দের কবিতায় পৌরাণিক শব্দ, বিশেষ করে উপনিষদ, বুদ্ধার সেই শ্লোক থেকে কিংবা শঙ্করাচার্য থেকে কিংবা লোক ঐতিহ্যের ব্যবহার ও স্বপ্ন ধ্যানের সংকেত যে পূর্ণ অবস্থান, প্রকৃতির বিপুল ভাড়ার থেকে যে ধ্বনি গন্ধ বর্ণের অজস্র আভাস নিয়ে ভরে উঠেছে এই দুই কবির জগৎ, যা সত্যি বিপন্ন বিস্ময়ের মতো, যা সত্যি আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। তাই এই ইয়েটসের জন্মদিনে জীবনানন্দ এবং ইয়েটসকে নিয়ে আজকের যে প্রস্তাবনা, তার শুরু হলো মাত্র। সকলকে ধন্যবাদ।